Hello friends, today I will start the discussion of clause. বন্ধুরা, ক্লজ গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। তোমরা জানো একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে একটি ক্লজ ব্যবহার করা হয়। ক্লজের প্রকারভেদ, ক্লজের নানা প্রকারের ক্লজের সংজ্ঞা সব কিছু বিষয় যেমন থিওরিটিক্যালি আলোচনা হবে এই ভিডিওতে, ঠিক তেমনিভাবে প্রচুর উদাহরণ দিয়ে ক্লজের সাহায্যে কিভাবে জয়েনিং করা হয়, ক্লজ ব্যবহার করে কিভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স কিংবা কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে সিম্পল সেন্টেন্স করা হয়, একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা এই ভিডিওতে আমি করছি। তাই তোমরা একদম প্রথম থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তাহলে তোমাদের একদম ফ্রম ফার্স্ট টু লাস্ট ক্লজ সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি ক্লজের সংজ্ঞা দিয়ে শুরু করব। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লজ? বিভিন্নজন গ্রামারিয়ানসরা তারা বিভিন্নভাবে ক্লজের সংজ্ঞা দিয়েছেন। এটি দেব বলেছেন, ক্লজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন বাট নট কনভেইং আ কমপ্লিট সেন্স। মানে হলো, ক্লজ হলো একটা বাক্য যার নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, কিন্তু একটা সম্পূর্ণ ভাব প্রকাশ করে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। কেমব্রিজ স্কুল ডিকশনারি অনুযায়ী ক্লজ হলো একগুচ্ছ শব্দ যার মধ্যে রয়েছে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব, যা সচরাচর একটি সেন্টেন্সের অংশ। আবার দ্য র্যান্ডম হাউস ডিকশনারি অনুযায়ী ক্লজ হলো একটা সিনট্যাকটিক কনস্ট্রাকশন কন্টেইনিং আ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অ্যান্ড ফর্মিং পার্ট অফ আ কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ ক্লজ হলো একটি পদবিন্যাস সমন্বয় গঠন যার মধ্যে আছে একটি সাবজেক্ট এবং প্রেডিকেট এবং যা একটা কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের অংশ। অর্থাৎ আমরা ক্লজের এই যে তিন প্রকারের সংজ্ঞা দেখলাম, এখান থেকে অনায়াসে বলতে পারি যে ক্লজ হলো একটি বড় বাক্যের অংশ, ঠিক আছে, এবং এর মধ্যে সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, অথবা কেমব্রিজ স্কুল ডিকশনারি অনুযায়ী যে সংজ্ঞাটা পাচ্ছি, একটি সাবজেক্ট এবং একটি ভার্ব এর মধ্যে থাকবে, ঠিক আছে। একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকছে, একটি সেন্টেন্সের মধ্যেও একটি সাবজেক্ট একটি ভার্ব থাকে, কিন্তু এই ক্লজ সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না। তাহলে বন্ধুরা, এখন আমাদের মনে প্রশ্ন জাগে যে একটা ফ্রেজের সঙ্গে তাহলে ক্লজের তফাৎটা কোথায়? একটা ফ্রেজ মানেও তো হলো খণ্ডবাক্য, আবার ক্লজ মানেও খণ্ডবাক্য বা বাক্যাংশ, একটা বাক্যের অংশ। তাহলে ফ্রেজ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পার্ট অফ সেন্টেন্স মিনস গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ ফাইনাইট ভার্ব। এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। আর ক্লজ ও এ গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভার্ব, অর্থাৎ ক্লজে অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে মুদ্রা কথা হলো, ফ্রেজে অনেকগুলো শব্দ থাকবে, ক্লজেও অনেকগুলো শব্দ থাকবে, কিন্তু ক্লজের সঙ্গে ফ্রেজের একটা মৌলিক পার্থক্য হলো, ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু ক্লজের ক্ষেত্রে ফাইনাইট ভার্ব থাকবেই। এবার একটা মজার ব্যাপার দেখো, ইংরেজি ভাষায় ফ্রেজ ও ক্লজ কী রকম অবস্থানে রয়েছে, স্থান কোথায়? আমরা জানি ABCD এগুলো লেটার, BADE মানে যেমন করে ব্যাট বা ব্যাচেলার, এর যদি এই অংশটাকে ধরা হয় সেটা একটা সিলেবল। আবার ব্যাট, ডিটেক্ট এগুলো সব ওয়ার্ড। ইন দ্য গার্ডেন এই অংশটাকে ফ্রেজ বলা হবে। দ্য চিলড্রেন আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, কোথায় খেলছে? ইন দ্য গার্ডেন। তাহলে ইন দ্য গার্ডেনটা হচ্ছে ফ্রেজ, অনেকগুলো শব্দ রয়েছে এখানে। আর ক্লজ হবে হুইচ ইজ ইন দ্য গার্ডেন। হুইচ ইজ ইন দ্য গার্ডেন, এই যে হুইচ দিয়ে একটা ক্লজ শুরু হয়েছে, ভার্বের ফর্ম ইজ রয়েছে, তাই এটা হচ্ছে একটা ক্লজ। আর একটা সেন্টেন্স হবে হি ইজ আ গুড বয়, এখানে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পেয়েছে, অনেকগুলো শব্দ রয়েছে। অর্থাৎ ইংরেজি ভাষায় সবচেয়ে ছোট এলিমেন্ট হচ্ছে লেটার ABCDর মতো।
বা অক্ষর যাকে আমরা বলি, তারপর সিলেবল, তারপর ওয়ার্ড, তারপর ফ্রেজ, তারপর ক্লজ, তারপর সেন্টেন্স, তারপর প্যারাগ্রাফ, তারপর চ্যাপ্টার, তারপরে ধরো নভেল বা বড় বই। যেমন করে আমরা দেখো একজন লোক অনেকগুলো লোক নিয়ে তার পরিবার, অনেকগুলো পরিবার নিয়ে তাদের পাড়া, তারপরে ধরো অনেকগুলো পাড়া নিয়ে একটা গ্রাম বা শহর, তারপরে অনেকগুলো গ্রামের উপরে থাকে ব্লক, তারপর মহকুমা, তার উপরে জেলা, তার উপরে রাজ্য, রাজ্যের উপরে দেশ, অনেকগুলো দেশ নিয়ে মহাদেশ, আবার আমাদের এই মহাদেশগুলোকে নিয়ে পৃথিবী, আবার এই পৃথিবীর মতো গ্রহ নক্ষত্র নিয়ে মহাবিশ্ব ইত্যাদি ইত্যাদি। ফলে মূল কথা হচ্ছে একটা ফ্রেজ ক্লিয়ার করে নাও যে ফ্রেজ গঠিত হচ্ছে অনেকগুলো শব্দ থেকে, অর্থাৎ একটা যদি অনেকগুলো লেটার বসে একটা শব্দ তৈরি হয় তার অর্থ থাকবে। অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ, ফলে ফ্রেজ হলো ওয়ার্ডের থেকে সাইজে বড় কিন্তু ক্লজের থেকে সাইজ ছোট, আবার ক্লজ হলো ফ্রেজের থেকে এক সাইজ বড় কিন্তু সেন্টেন্সের থেকে ছোট। এইটা হচ্ছে ব্যাপার। However, it can be concluded that, যাই হোক আমাদের এই আলোচনা ক্লজ কাকে বলে এই ব্যাপারটা সমাপ্ত করব। ক্লজ ইজ আ শর্টার সেন্টেন্স উইদিন আ বিগার সেন্টেন্স। একটা বড় বাক্যের মধ্যে একটি ছোট বাক্য হলো ক্লজ। ঠিক আছে, এবারে আমরা ক্লজের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। আমি আবারও বলছি, এখানে ফিচার্সগুলো দেওয়া রয়েছে। তোমাদের অনেকের হয়তো মনে হচ্ছে যে সেন্টেন্স জয়েনিং করে ক্লজ বোঝালে আমাদের সুবিধা হতো, সেই সব কিছুই রয়েছে। তবে তার আগে অন্তত তাত্ত্বিকভাবে তোমরা ব্যাপারটা জেনে নাও যে কি কি বৈশিষ্ট্য ক্লজের রয়েছে। নাম্বার 1, এ ক্লজ হ্যাজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা ক্লজের মধ্যে অনেকগুলো শব্দ থাকবে। নাম্বার 2, ইট হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। তাহলে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকবে। নেক্সট পয়েন্ট নাম্বার 3, ইচ মেইন ভার্ব ফর্মস আ ক্লজ। মানে প্রত্যেকটা মেইন ভার্ব থাকলে একটি ক্লজ গঠিত হবে। নেক্সট, ইট হ্যাজ ইটস ওন মিনিং বাট ডাজন্ট অলওয়েজ ক্রিয়েট আ কমপ্লিট এক্সপ্রেশন। এর একটা নিজস্ব অর্থ আছে কিন্তু সর্বদা ক্লজ একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে না। নেক্সট, ইট ইজ এ পার্ট অফ আ বিগ সেন্টেন্স। এটা তো আমরা আগেই বলেইছি যে খণ্ডবাক্য হলো ক্লজ। এ ক্লজ ইজ ইউজ টু মেক আ সেন্টেন্স লঙ্গার। একটা বাক্যকে পরপর বড় করতে আমরা ক্লজের ব্যবহার করে থাকি। নেক্সট, সাম ক্লজেস আর উইথ লিঙ্কিং ওয়ার্ডস অ্যান্ড সাম আর নট। সব ক্ষেত্রে যে আমরা এই লিঙ্কিং ওয়ার্ড দেখতে পাবো এমনটা নয়, যাকে দিয়ে ক্লজ যুক্ত করা হয়। আবার লিঙ্কিং ওয়ার্ড ছাড়াও বেশ কিছু ক্লজ রয়েছে। এবারে আমরা কয়েকটা উদাহরণ দেখি, চলো বাক্য দেখি এবং সেখান থেকে ক্লজগুলো আমরা দেখব। তমাল ক্যান নট টেল হোয়েন হিজ ফাদার উইল কাম ব্যাক। তমাল বলতে পারছে না কখন তার বাবা ফিরে আসবে। এখানে দেখো হোয়েন হিজ ফাদার উইল কাম ব্যাক, এই অংশটা ক্লজ এবং এখানে ফাইনাইট ভার্ব রয়েছে উইল কাম বা উইল কাম ব্যাক, এই অংশটা হচ্ছে ফাইনাইট ভার্বের অংশ। ফলে একদম ফাইনাইট ভার্ব থাকছে একটা ক্লজের মধ্যে। নেক্সট, হোয়াইল গার্ডেনিং আই স আ স্নেক। আই স আ স্নেক এইটা হচ্ছে মেইন ক্লজ। হোয়াইল গার্ডেনিং একটা ক্লজ উইথ আ নন ফাইনাইট ভার্ব। হোয়াইল গার্ডেনিং, এই গার্ডেনিংটা হচ্ছে ফাইনাইট ভার্ব নয় কিন্তু এখানে নন ফাইনাইট ভার্ব অ্যান্ড ক্লজ উইথ আ ফাইনাইট ভার্ব স, এখানে একটা ক্লজ রয়েছে। আর এক প্রকারের বাক্যের আমরা উদাহরণ দেখে নিই। হোয়েদার রাইট অর রং আই শ্যাল গো দেয়ার। এটা একটা ভার্বলেস ক্লজ। এই যে হোয়েদার রাইট অর রং, হোয়েদার রাইট অর রং এইটা একটা ক্লজের পার্ট, কিন্তু এখানে কোনো দেখো ভার্বই নেই, ফাইনাইট নন ফাইনাইট কোনো ভার্বই নেই, এবং ক্লজ আছে একটা ফাইনাইট ভার্বের পরের অংশে আই শ্যাল গো দেয়ার। তা যাই হোক, আমরা বুঝতেই পারছি যে ক্লজ এবং ফ্রেজের যে মেইন ডিফারেন্সটা সেটা হচ্ছে এ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস কন্টেনিং এ ফাইনাইট ভার্ব expressed or understood, whereas a phrase does not have any finite verb or any way, though it is also a group of words. ফ্রেজের মধ্যে
অনেকগুলো শব্দ থাকলেও, একগুচ্ছ শব্দ থাকলেও ফাইনাইট ভার্ব থাকে না। মাই মাদার হ্যাজ গিভেন মি আ গোল্ড চেন। এখানে দেখো এই যে এ গোল্ড চেন, এইটা একটা ফ্রেজ। এই গোল্ড চেনটাকে যদি আমরা এক্সপ্লেইন করে ভেঙে দিই বাক্যে, দ্বিতীয় বাক্যে যেভাবে দেখানো হয়েছে, মাই মাদার হ্যাজ গিভেন মি আ চেন হুইচ ইজ মেড অফ গোল্ড, এইটা হয়ে গেল ক্লজ। অর্থাৎ গোল্ড চেনটা হচ্ছে ফ্রেজ, এখানে কোনো ভার্ব নেই। আর পরের বাক্য দেখো, হুইচ ইজ মেড অফ গোল্ড, এই যে ইজ মেড এটা ভার্ব হয়ে গেল, তাই এই অংশটাকে আমরা ক্লজ বলবো। নাও ডিফারেন্স বিটুইন সেন্টেন্স অ্যান্ড ক্লজ। এখন সেন্টেন্স এবং ক্লজের পার্থক্যটা আমরা আরও একবার দেখে নিই। সেন্টেন্স এবং ক্লজের মধ্যে তোমরা জানো যে একটা বড় সেন্টেন্সের মধ্যে একটা ক্লজ থাকে। ক্লজের মধ্যে ভার্বও থাকে, সাবজেক্ট থাকে, আবার সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। কিন্তু প্রধান পার্থক্যটি হলো যে ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। A sentence is a group of words containing one or more principal clauses with or without subordinate clause or clauses. আশা করি তোমাদের এবারে বোঝা গেছে। এবারে আমি তোমাদের ক্লজের প্রকারভেদ একটু দেখে নিতে বলবো। দেখো, ক্লজ মূলত তিন প্রকারের। একটা হচ্ছে মেইন ক্লজ। মেইন ক্লজ বা ওর নাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। নাম্বার টু হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ মেইন ক্লজের উপর নির্ভরশীল বলেই একে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। আবার যেহেতু মেইন ক্লজ বা প্রধান ক্লজ প্রিন্সিপাল ক্লজ এই ডিপেন্ডেন্ট ক্লজের উপর নির্ভর করে না, তাই একে আর একটা নাম আছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর একটা ক্লজের টাইপ হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। আর একটা টাইপ হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে আমাদের এই তিন প্রকার ক্লজ আশা করি বোঝা গেছে। এখন এই সাবঅর্ডিনেট ক্লজকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার ওয়ান নাউন ক্লজ, যার আর একটা নাম হচ্ছে নমিনাল ক্লজ। নাম্বার টু অ্যাডজেক্টিভ অর রিলেটিভ ক্লজ। নাম্বার থ্রি অ্যাডভার্বিয়াল ক্লজ। বোঝা গেছে? তাহলে ক্লজ তিন প্রকারের, মেইন ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেটিং ক্লজ। আবার ডিপেন্ডেন্ট ক্লজ তিন প্রকারের, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আসলে আমরা ক্লজ বলতে এই যে তিন প্রকারের আছে, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ, এইগুলোকেই বুঝি। বন্ধুরা, এখন আমরা শুরু করতে চলেছি মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। A clause which is independent or is not part of another clause and on which a subordinate clause depends and which can stand alone as a complete sentence is called main or principal clause. এর মানে হলো যে ক্লজটা স্বাধীন বা অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয়, বা অন্য কোনো ক্লজ বলতে এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ বলা হচ্ছে, অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভরশীল নয়, তাকে বলা হবে স্বাধীন ক্লজ বা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে আমরা পিসি বলে থাকি আর সাবঅর্ডিনেট ক্লজকে আমরা এসসি বলে থাকি। যেমন করে একটি উদাহরণ দেখো, হি ইজ গিলটি সো ফার অ্যাজ আই নো। এই যে হি ইজ গিলটি, এই অংশটা হচ্ছে বাক্যের প্রধান অংশ। আর একটা অংশ রয়েছে সো ফার অ্যাজ আই নো, যতদূর আমি জানি। এই যতদূর আমি জানি কার উপরে নির্ভর করছে? হি ইজ গিল্টির উপরে। তাই এটা হয়ে যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা এসসি। আর এই প্রথমের অংশটা হি ইজ গিল্টি, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ। এখন আমরা জেনে নেব যে পজিশন হোয়ার ইউজড, কোথায় প্রকৃতপক্ষে মেইন ক্লজ ব্যবহার করা হয়। প্রথমে বাক্যের শুরুতে হতে পারে আই নো দ্যাট ইউ আর উইকেড। এই আই নো অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এটা বাক্যের শুরুতে বসেছে, ফ্রন্ট পার্টে বসেছে। আর পরবর্তী অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এছাড়া হতে পারে শেষে বসতে পারে ইফ ইউ কাম আই শ্যাল গো, যদি তুমি আসো আমি যাব। তাহলে এই যে আই শ্যাল গো, আমি যাব, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর ইফ ইউ কাম, যদি তুমি আসো, এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
তাই এখানে আমরা দেখে নিলাম যে প্রিন্সিপাল ক্লজ বাক্যের শেষেও বসতে পারে। এবারে আমরা দেখব ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজের আর একটা নাম আমরা ইতিমধ্যেই জেনে গেছি, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ ইজ এ ক্লজ which cannot form a separate sentence but adds information to the main clause। অর্থাৎ যে ক্লজটি মেইন ক্লজের উপর নির্ভরশীল, তার নিজস্ব কোনো বাক্য তৈরির অধিকার নেই, কিন্তু মূল বাক্যের সঙ্গে তথ্য সমৃদ্ধ করতে পারে, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। যেমন করে আমরা অনেকগুলো সংজ্ঞা আগে আলোচনা করেছি ক্লজের। আসলে ক্লজ বলতেই সাবঅর্ডিনেট ক্লজের ভাগগুলোকে বোঝানো হয়। কেমব্রিজ স্কুল ডিকশনারি অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ হলো এমন একটা ক্লজ যা পৃথক কোনো সেন্টেন্স গঠন করতে পারে না, কিন্তু মেইন ক্লজের সঙ্গে কিছু যোগ করতে পারে। A clause which depends on the main or principal clause, adding information to which may or may not present in a sentence and can not stand alone as a complete sentence is called subordinate clause। তাহলে এবারে আমরা দেখে নেব সাবঅর্ডিনেট ক্লজ কোথায় কোথায় বসতে পারে। এক বাক্যের শুরুতে বসতে পারে, মাঝেও বসতে পারে, এমনকি বাক্যের শেষেও বসতে পারে সাবঅর্ডিনেট ক্লজ। ফ্রন্টে কিভাবে বসছে আমরা একটু উদাহরণ দেখে নিই। অ্যাজ সি ইজ ইল, সি উইল নট গো। আমরা বাক্যের শুরুতে পেলাম যেহেতু সে অসুস্থ সে যাবে না। সি উইল নট গো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অ্যাজ সি ইজ ইল। নেক্সট বাক্যের মাঝেই বসেছে কিভাবে দেখো, দ্য বেড হোয়ার উই স্লেপ্ট ওয়াজ টু হার্ড। এই যে হোয়ার উই স্লেপ্ট এই অংশটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু বাক্যের মাঝখানে বসেছে। আর বাক্যের শেষেও বসতে পারে উই নিড ভিটামিনস বিকজ দে গিভ এনার্জি। এখানের সাবঅর্ডিনেট ক্লজটা বিকজ দে গিভ এনার্জি এই অংশটা বাক্যের শেষে বসেছে। আমাদের মনে রাখতে হবে নোট 1, when a subordinate clause contains a participle or an infinitive but does not contain a finite verb is called non-finite clause। তাহলে আমরা নন ফাইনাইট ক্লজ কাকে বলবো? যেখানে ফাইনাইট ভার্ব থাকে না কিন্তু পার্টিসিপল কিংবা ইনফিনিটিভ থাকে যে সাবঅর্ডিনেট ক্লজের, তাকে বলা হবে নন ফাইনাইট ক্লজ। যেমন করে দ্য জব হ্যাভিং বিন কমপ্লিটেড অল ওয়ার্কার্স লেফট দ্য সাইট। এই অল ওয়ার্কার্স লেফট দ্য সাইট এইটা হচ্ছে আমরা জানি প্রিন্সিপাল ক্লজ বা পিসি হয়ে গেল। সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে দ্য জব হ্যাভিং বিন কমপ্লিটেড। এখানে একটা পার্টিসিপল ফ্রেজ রয়েছে, তাই এটাকে বলা হবে নন ফাইনাইট ক্লজ। And when a subordinate clause verb is omitted, then it is called verbless clause। Verbless clause তাকে বলা হবে। As for example, about 200 people were present in the fair, many of them children। প্রায় 200 মতো লোক মেলাতে উপস্থিত ছিল, তাদের বেশিরভাগ বাচ্চা। এই ধরনের বাক্যে আমরা দেখছি about 200 people were present in the fair, মেনি অফ দেম চিলড্রেন। এই যে মেনি অফ দেম চিলড্রেন এই অংশটায় কোনো ভার্বই নেই, তাই এটা ভার্বলেস ক্লজ। আবার একটা দেখো, হোয়েদার রাইট অর রং আই উইল প্রোটেস্ট। হোয়েদার রাইট অর রং এই অংশটায় কোনো আমরা ভার্ব দেখতে পাচ্ছি না, তাই এটা ভার্বলেস ক্লজ। বন্ধুরা, আগেই আমরা আলোচনা করেছি যে এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ 3 প্রকারের। নাম্বার 1 নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ এবং নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজের আর একটা নাম হচ্ছে নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজের আর একটা নাম রিলেটিভ ক্লজ, যেহেতু নাউনের সঙ্গে রিলেশন স্থাপন করে। নাম্বার 3 অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন বন্ধুরা আমরা নাউন ক্লজের বিস্তৃত রূপ দেখব। এ নাউন ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেইন আ সাবজেক্ট and a predicate of its own and does the work of a noun। একটি নাউন ক্লজ হলো একগুচ্ছ ওয়ার্ড যার মধ্যে একটি সাবজেক্ট ও প্রেডিকেট থাকে এবং যা একটি নাউন হিসাবে কাজ করে। অর্থাৎ নাউন ক্লজ যা বাক্যে নাউনের মতো করে কাজ করবে, এটা রেন মার্টিনের সংজ্ঞা অনুযায়ী। তাহলে আমরা দেখে নিলাম নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন ইন রিলেশন টু সাম ওয়ার্ডস অর ওয়ার্ডস ইন দ্য মেইন অর প্রিন্সিপাল ক্লজ। Next, the noun clause is introduced by any of the following linkers। কোন কোন লিঙ্কার দ্বারা আমরা যুক্ত করা হয় একটু দ্রুত চোখ বুলিয়ে নেব। দ্যাট দিয়ে হতে পারে নাম্বার 1,
কোন কোন লিঙ্কার দিয়ে নাউন ক্লজ করা হয়? দ্যাট দিয়ে, যেমন হি সেজ দ্যাট, হি ওন্ট গো, হি সেজ দ্যাট, এই দ্যাট দিয়ে আমরা নাউন ক্লজ করতে পারি। হু, আই নো হু হি ইজ, এই যে হু হি ইজ, ধরো আই নো হিম, আমি তাকে জানি, এই হিম এর বদলে হু হি ইজ এটা বসেছে, তাহলে হিমটা এখানে অবজেক্ট আকারে বাক্যে যদি থাকতো, ওই অবজেক্টের বদলে এই গোটা ক্লজটাই ব্যবহৃত হয়েছে, তাই এটা নাউন ক্লজ। যাই হোক, হু দিয়েও হতে পারে, নেক্সট হুজ দিয়ে হতে পারে, আই ডোন্ট নো হুজ পার্স ইট ইজ, হুজ পার্স ইট ইজ, এটাও নাউন ক্লজ। হুম দিয়ে হতে পারে, আই নো হুম ইউ ওয়ান্ট টু মিট, আমি জানি তুমি কার সঙ্গে দেখা করতে চাও। হোয়াট, দেয়ার ইজ নো মিনিং হোয়াট হি সেজ, এই হোয়াট হি সেজ নাউন ক্লজ। ফলে আমরা দেখছি দ্যাট, হু, হুজ, হুম, হোয়াট, হুইচ, লেট মি সি হুইচ ওয়ান ইজ মাইন, আমাকে দেখতে দাও কোনটা আমার। হোয়ার দিয়ে হতে পারে, আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি তুমি কোথায় বাস করো। হোয়েন, আই ডোন্ট নো হোয়েন হি উইল রিটার্ন, এটা টাইমের বদলে বসেছে। নেক্সট হাউ, আই ক্যান টেল ইউ হাউ হি কুড অ্যাসিস্ট আস। নেক্সট হোয়াই দিয়েও হতে পারে, টেল মি হোয়াই ইউ ডিড দিস। হোয়াট এভার, আর্ন হোয়াট এভার ইউ ক্যান। ইফ অর হোয়েদার দিয়েও আমরা নাউন ক্লজ করতে পারি। আস্ক ইফ অর হোয়েদার হি ইজ অ্যাট হোম। ফলে বন্ধুরা, এই আমরা 12টা লিঙ্কার দিয়েই কিন্তু যুক্ত করে ফেলতে পারি, এই নাউন ক্লজ বা নাউন ক্লজ তৈরি করতে পারি। তবে তোমরা জেনে রাখো, সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই দ্যাট এবং হোয়াট, দ্যাট এবং হোয়াট দিয়ে আমরা বেশিরভাগ নাউন ক্লজ করি। এছাড়াও হু, হুজ, হুম, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়াট এভার, ইফ অর হোয়েদার দিয়েও আমরা কিন্তু নাউন ক্লজ করতে পারি। সিন্স আ নাউন ক্লজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন ইন আ সেন্টেন্স, ইট ক্যান বি, এবারে আমরা নাউন ক্লজের টাইপগুলো দেখে নিই, ভাগগুলো দেখে নিই। দ্য সাবজেক্ট অফ এ ভার্ব, একটা টাইপ হচ্ছে দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। হোয়াট দ্য লিটল বয় সেড ইজ ট্রু, এই যে ইজ ট্রু এটা মেন ক্লজ। হোয়াট দ্য লিটল বয় সেড এটা হচ্ছে, এটা এই বাক্যের সাবজেক্ট আকারে ব্যবহৃত হয়েছে, তাই এই ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এই গোটা অংশটাই, এটা নাউন ক্লজ, তাই সাবজেক্ট অফ এ ভার্ব এই টাইপটার নাম। দ্যাট ইট ওয়াজ ট্রু ইজ নোন টু অল, আমি জয়নিংও তোমাদের শেখাবো, খুব ইন্টারেস্টিং, একেবারে সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে তোমাদের কাছে। এখন টাইপগুলো একটু দেখে নাও। তাহলে একটা টাইপ আমাদের জানা হয়ে গেল, দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। হু টেলিফোনড মি লাস্ট নাইট ইজ আ মিস্ট্রি, এই যে ইজ ভার্বের নাউন ক্লজ হলো এই সামনের অংশটা, তাই এই নাউন ক্লজের নাম হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। নেক্সট, দ্য অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, দ্য অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। আই বিলিভ দ্যাট হি ইজ ডিপেন্ডেবল, আই বিলিভ দ্যাট হি ইজ ডিপেন্ডেবল, এই যে নাউন ক্লজটা, এটা এই বিলিভ ভার্বের অবজেক্ট আকারে বসেছে, তাই এটার নাম হয়ে গেল অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব। টেল মি হোয়াই ইউ ওয়ার অ্যাবসেন্ট, ধরো টেল মি দ্য রিজন, দ্য রিজনের বদলে বসেছে হোয়াই ইউ ওয়ার অ্যাবসেন্ট, তাই এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব টেলের অবজেক্ট, তাই এই নাউন ক্লজটার টাইপটার নাম আমরা জেনে নিলাম অবজেক্ট অফ আ ট্রানজিটিভ ভার্ব। নেক্সট, দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন, নাউন ক্লজের আর একটা থার্ড টাইপ, দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন। আই নো নাথিং অফ হোয়াট হি উইল সে, আই নো নাথিং, আমি কিছুই জানি না, অফ হোয়াট হি উইল সে, এই যে অফ প্রিপোজিশনের পরে বসেছে, তাই অফ প্রিপোজিশনের পরে কিন্তু এটা বসেছে এই ক্লজটি, এই নাউন ক্লজটি, তাই এটা অবজেক্ট অফ এ প্রিপোজিশন। নেক্সট, আর একটা টাইপ হচ্ছে ইন অ্যাপোজিশন টু আ নাউন অর প্রোনাউন অর ইট। দেয়ার ইজ আ রিউমার দ্যাট হি ইজ ডেড, এই দেয়ার ইজ আ রিউমার এর অ্যাপোজিশনলি বসেছে নাউন ক্লজ, দ্যাট হি ইজ ডেড, এইটাই হচ্ছে রিউমারটা, তাই এটা অ্যাপোজিশন টু এ নাউন। আর একটা উদাহরণ, ইট ইজ ফিয়ার দ্যাট হি উইল নট কাম, এই যে দ্যাট হি উইল নট কাম এটা নাউন ক্লজ, এই অ্যাপোজিশনালি বসেছে। নেক্সট আর একটা টাইপ হচ্ছে দ্য কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকশন, ইনকমপ্লিট প্রেডিকেশনের কমপ্লিমেন্ট আকারে। আওয়ার বিলিফ ইজ দ্যাট হি মাস্ট কাম ব্যাক, আওয়ার বিলিফ ইজ দ্যাট হি মাস্ট কাম ব্যাক, এই দ্যাট হি মাস্ট কাম ব্যাক এইটা কমপ্লিমেন্ট আকারে বসেছে এই ইজ ভার্বের,
তাই কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। নেক্সট আরও একটা টাইপ আছে, দ্য কমপ্লিমেন্ট অফ আ কনস্ট্রাকশন কন্টেনিং অফ অ্যান ইনট্রানজিটিভ ভার্ব, পার্টিকুলারলি দ্য ভার্ব টু বি অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ। দ্য পেশেন্ট ওয়াজ শিওর দ্যাট হি উড রিকভার, পেশেন্ট নিশ্চিত ছিল যে সে সেরে উঠবে। তাহলে বন্ধুরা আমরা জেনে নিলাম যে নাউন ক্লজ সাধারণতভাবে কি কি লিঙ্কার দিয়ে যুক্ত করা হয়। নাম্বার ওয়ান, দ্যাট হি উইল কাম ইজ সার্টেন, এটা সাবজেক্ট অফ এ ভার্ব আকারে ব্যবহৃত হয়েছে। দ্যাট দিয়ে কিভাবে আমরা অবজেক্ট অফ এ ভার্ব আকারে ব্যবহার করতে পারি, আই নো দ্যাট হি উইল কাম, এই দ্যাট হি উইল কাম এটা অবজেক্ট আকারে বসেছে। দ্য প্রবলেম ইজ দ্যাট হি উইল কাম, এটা কমপ্লিমেন্ট আকারে বসেছে। ইয়োর গেস দ্যাট হি উইল কাম ইজ রং, এটা অ্যাপোজিটিভলি বসেছে। তাহলে আমরা বন্ধুরা মনে রাখবো দ্যাট দিয়ে নাউন ক্লজ জয়েন করা হয়। এছাড়াও WH ওয়ার্ডসগুলো দিয়ে হোয়াট, হোয়াই, হুজ, হোয়ার, হু, হোয়েন এগুলো দিয়েও হয়। আর ইফ বা ওয়েদার সেটা দিয়েও আমরা কিন্তু নাউন ক্লজ জয়েন করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি লিঙ্কার হিসাবে। WH ওয়ার্ডগুলোর একটা দুটোর উদাহরণ দেখে নাও। হোয়ার হি হ্যাজ গন ইজ আ মিস্ট্রি, এটা সাবজেক্ট আকারে বসেছে। আই আস্কড হিম হোয়েন হি উড কাম, এটা অবজেক্ট আকারে বসেছে। বন্ধুরা এখন আমরা শিখব জয়েনিং অফ সেন্টেন্সেস উইথ নাউন ক্লজ। এবং নাউন ক্লজের যে ফার্স্ট টাইপ আমরা শিখেছিলাম নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট, এবং তার আবার নানা রকমের টাইপটা আমরা এখন শিখব। প্রথম উদাহরণে চলে যাই। দ্য বয় ফেল্ড, দ্য রিজন ইজ নট নোন টু এনিওয়ান, এই দুটো বাক্য দেওয়া আছে। দ্য বয় ফেল্ড, দ্য রিজন ইজ নট নোন টু এনিওয়ান। দেখো প্রথম বাক্যটা নাউন ক্লজের ক্ষেত্রে আমাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা দ্বিতীয় বাক্য। এই অ্যাজ এ সাবজেক্ট আমরা যখন জয়েনিং করব তখন দেখব যে সেকেন্ড সেন্টেন্সের সাধারণতভাবে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট এখানে কি রয়েছে, দ্য রিজন। তো এই যে দ্য রিজনটা রয়েছে সেই রিজনটা আমরা দেখছি সাবজেক্ট আকারে রয়েছে। দ্য রিজন ইজ নট নোন টু এনিওয়ান, কারণটা কারুর কাছে জানা নয়। এই কারণটা বলতে কি না, যে কারণে ছেলেটি ব্যর্থ হয়েছিল। তাহলে এই দ্য রিজনের বদলে আমাদের ক্লজটি তৈরি করতে হবে এবং সেটাই হবে নাউন ক্লজ। হোয়াই দ্য বয় ফেল্ড ইজ নট নোন টু এনিওয়ান, এই হোয়াই দ্য বয় ফেল্ড এটাই হচ্ছে কার বদলে বসেছে, রিজনের জায়গায়। এবং রিজনটা, দ্য রিজনটা সেকেন্ড সেন্টেন্সের ইজ নট নোন টু এনিওয়ানের সাবজেক্ট আকারে ছিল। তাই যে নাউন ক্লজটা আমরা করলাম হোয়াই দ্য বয় ফেল্ড, সেটা নাউন আকারে ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট আকারে বসেছে বলে এই নাউন ক্লজটার নাম হচ্ছে নাউন ক্লজ অ্যাজ সাবজেক্ট টু আ ভার্ব ইজ নট নোন। ইজ নট নোন হচ্ছে এখানের ভার্ব ফ্রেজ, তার সাবজেক্ট আকারে বসেছে। এইভাবে আমরা বিভিন্ন টাইপের সাবজেক্ট আকারে কিভাবে নাউন ক্লজ ব্যবহৃত হচ্ছে সেভাবে জয়েন করব। দেখো দ্বিতীয় উদাহরণ, সুজিত ইজ অ্যান অনেস্ট ম্যান, ইট ইজ নোন টু এভরিওয়ান। তো আমরা দেখছি যে দ্বিতীয় বাক্যে ইট ইজ নোন টু এভরিওয়ান, ইট রয়েছে। তাহলে ইটের বদলে আমরা কি করব, দ্যাট প্রথম বাক্যের শুরুতে বসাবো, দ্যাট বসিয়ে এটা জয়েন করব। দ্যাট সুজিত ইজ অ্যান অনেস্ট ম্যান ইজ নোন টু এভরিওয়ান। তাহলে আমরা দ্বিতীয় বাক্যের এই ইটের জায়গায় ইট থাকুক, দিস থাকুক, দ্যাট থাকুক, যে ধরনের এই জায়গায় থাকুক না কেন সেইটার বদলে আমরা প্রথম বাক্যের সামনে দ্যাট বসাবো। দ্যাট যুক্ত প্রথম বাক্য, বাকি অংশটা। ঠিক আছে। নেক্সট আর একটা টাইপ আমরা দেখি, হি উইল রিটার্ন, দ্য টাইম ইজ আনসার্টেন। এইটার ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, দ্য টাইম। দ্য টাইম বলতে সময়কে বোঝানো হচ্ছে। আর আমরা জানি যে সময় বোঝানোর জন্য হোয়েন দিয়ে আমরা ক্লজ শুরু করি। হোয়েন হি উইল রিটার্ন ইজ আনসার্টেন, হোয়েন হি উইল রিটার্ন ইজ আনসার্টেন। নেক্সট, হি সেড সামথিং, ইট ইজ ট্রু। এই ইট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে, সে যে কিছু একটা বলেছিল। হোয়াট হি সেড ইজ ট্রু, তাহলে হি সেড সামথিং ইট ইজ ট্রু, নাউন ক্লজ দিয়ে জয়েনিং হলো, হোয়াট হি সেড ইজ ট্রু। নেক্সট, সামওয়ান নকড অ্যাট দ্য ডোর, ইট ইজ আ মিস্ট্রি।
তাহলে ইট বলতে কোনটা? হু নকড অ্যাট দ্য ডোর। দেখো এই গোটা বাক্যটা নয় কিন্তু, এই সামওয়ান, ইট ইজ এ মিস্ট্রি বলতে কোনটাকে রহস্য বলা হচ্ছে না কে দরজায় কড়া নেড়েছিল। এই যে সামওয়ান বা সামথিং দিয়ে থাকলে আমাদের কিন্তু হোয়াট দিয়ে করতে হবে। এর আগেরটায় সামথিং ছিল বলে হোয়াট হি সেড ইজ ট্রু হয়েছে, এক্ষেত্রে সামওয়ান আছে, মিনস হু নকড অ্যাট দ্য ডোর ইজ এ মিস্ট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হি কুড অ্যাচিভ দিস ইন আ ওয়ে, ইট ওয়াজ দ্য কোশ্চেন। এখন ওয়ে যদি বোঝায় বা মেথড বোঝায় তাহলে আমরা জানি যে হাউ দিয়ে জয়েন করতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা নাউন ক্লজটা করব হাউ হি কুড অ্যাচিভ দিস ওয়াজ দ্য কোশ্চেন। হাউ হি কুড অ্যাচিভ দিস ওয়াজ দ্য কোশ্চেন। নেক্সট, দ্য লিডার প্রমিসড এভরি ওয়ান অফ দোজ ইজ ফলস। দ্য লিডার প্রমিজেস এভরি ওয়ান অফ দোজ ইজ ফলস। তাহলে হোয়াট এভার দ্য লিডার প্রমিজেস ইজ ফলস, মানে এভরি ওয়ান অফ দোজ বলতে প্রমিজগুলোকে বোঝানো হয়েছে। হোয়াট এভার দ্য লিডার প্রমিজেস ইজ ফলস। এবারে আমরা দেখব নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। হি উইল নট কাম, হি সেড সো। এই ধরনের বাক্যের ক্ষেত্রে দ্বিতীয় বাক্যে সো থাকলে, ইট থাকলে, দিস থাকলে বা দ্য টাইম থাকলে সেই অংশগুলোর বদলে নাউন ক্লজটা বসবে। হি উইল নট কাম, হি সেজ সো। হি সেজ দ্যাট হি উইল নট কাম। এই দ্যাট হি উইল নট কাম নাউন ক্লজ হলো, অবজেক্ট আকারে বসেছে সেজ ভার্বের, তাই এর নাম অবজেক্ট টু আ ভার্ব। রেইন উইল কাম, আই হোপ ইট। আই হোপ দ্যাট রেইন উইল কাম। এই ইট উঠে যাবে, ইটের বদলে বসবে দ্যাট রেইন উইল কাম। নেক্সট, শি উইল কাম ব্যাক, আই ডু নট নো দ্য টাইম। সে ফিরে আসবে, আমি সময়টা জানি না। দেখো দ্বিতীয় বাক্যে দ্য টাইম রয়েছে, সময় বোঝালে হোয়েন দিয়ে আমরা জানি ক্লজ তৈরি করতে হবে। আই ডু নট নো হোয়েন শি উইল কাম ব্যাক। আই ডু নট নো হোয়েন শি উইল কাম ব্যাক। নেক্সট, আই ওয়ান্টেড টু নো হিজ এজ, আই আস্কড দ্য বয়। আই আস্কড দ্য বয় হাউ ওল্ড হি ওয়াজ। নেক্সট, আই ওয়ান্ট টু নো দ্য রিজন অফ ইউর কামিং, টেল মি দ্যাট। এই দ্যাট বলতে কোনটাকে বোঝানো হয়েছে, যে কেন তুমি এসেছো। তো আমরা এখানে করব টেল মি হোয়াই ইউ হ্যাভ কাম। টেল মি হোয়াই ইউ হ্যাভ কাম। এই হোয়াই ইউ হ্যাভ কাম এইটা হচ্ছে আমরা ক্লজ করে দিলাম। নেক্সট, ইট ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য পারসন, নো ওয়ান নোজ ইট। কেউ জানে না এটা। এটা মানে কোনটা? লোকটার পরিচয়। তাহলে আমাদের ক্লজ করতে হবে হু হি ইজ। নো ওয়ান নোজ হু হি ইজ। এবারে আমরা শিখব জয়েনিং নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট অফ বি ভার্ব। ইউ ওয়ান্ট সামথিং, ইট ইজ দ্যাট। ইট ইজ হোয়াট ইউ ওয়ান্ট। নেক্সট, আই লিভ হেয়ার, দিস ইজ দ্য প্লেস। দিস ইজ হোয়ার আই লিভ। এই যে হোয়ার আই লিভ এইটা ক্লজ হয়েছে, এটা কার বদলে বসেছে? হেয়ারের বদলে বসেছে। সেই জন্য হেয়ার বলতে হেয়ার উঠে গেল, আর দিস দ্য প্লেস বলতে হোয়ার আই লিভ। হি মে ফেল, ইট ইজ হিজ গ্রেট ফিয়ার। হিজ গ্রেট ফিয়ার ইজ দ্যাট হি উইল ফেল। হি উইল নেভার কাম, ইট ইজ দ্য ট্রুথ। দ্য ট্রুথ ইজ দ্যাট হি উইল নেভার কাম। Next, her husband might get back life. Savitri's constant prayer was that. তাহলে Savitri's constant prayer was that her husband might get back life. তাহলে আমরা কমপ্লিমেন্ট আকারে দেখে নিলাম। এবারে নাউন ক্লজের জয়েনিং আমরা শিখব অ্যাজ দ্য অবজেক্ট অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের অবজেক্ট আকারেও নাউন ক্লজ জয়েনিং হয়। আই উইল সে সামথিং, লিসেন টু ইট। লিসেন টু হোয়াট আই সে। নেক্সট, হি সেড সামথিং, দেয়ার ইজ নো মিনিং ইন ইট। দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সেড। নেক্সট, সামওয়ান কমিটেড দ্য মার্ডার। উই হ্যাভ লিটল এভিডেন্স অফ ইট। জয়েন করলে উত্তর হবে উই হ্যাভ লিটল এভিডেন্স অফ হু কমিটেড দ্য মার্ডার। নেক্সট,
দ্য ওয়েডিং শুড টেক প্লেস, দে কোয়ারেলড ওভার দ্য টাইম, দ্য টাইম বোঝাচ্ছে, দে কোয়ারেলড ওভার হোয়েন দ্য ওয়েডিং শুড টেক প্লেস। মনে রাখবে, সাম মডার্ন গ্রামারিয়ানস লাইক টু লেবেল দিজ অ্যাজ প্রিপোজিশনাল ক্লজেস। এই নাউন ক্লজকে অনেকে প্রিপোজিশনাল ক্লজেস বলতে পছন্দ করেন। লিচ, ডিউসার ইন English grammar for today writes prepositional clauses like prepositional phrases begin with preposition plus noun clause, অর্থাৎ preposition plus noun clause কে বলা হচ্ছে prepositional clause. In finite prepositional clauses the preposition is followed by a WH element. Next, noun clause as appositive. You made a statement, he will not come, it is true. একে আমরা noun clause দিয়ে জয়নিং করলে অ্যাপোজিশনালি বা অ্যাপোজিটিভলি, ইয়োর স্টেটমেন্ট দ্যাট হি উইল নট কাম ইজ নট ট্রু। এখানে তিনটা সেন্টেন্স দেওয়া রয়েছে, আরও একটা তিনটা সেন্টেন্সের উদাহরণ দেখো। হি ওয়াজ গিলটি, ইট ওয়াজ আ ফ্যাক্ট, ইট ওয়াজ ক্লিয়ার টু এভরিবডি। দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ গিলটি ওয়াজ ক্লিয়ার টু এভরিবডি, দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ গিলটি was clear to everybody. এই that he was guilty এটা হচ্ছে noun clause আকারে বসলো। Next, noun clause as complement to adjective. She will be angry, I am afraid of that. I am afraid that she will be angry, I am afraid that she will be angry. The ill man would recover, the doctor was sure of it. জয়েনিং করলে কি হবে? The doctor was sure that the patient would recover. They lost the match, they were sorry for it, they were sorry that they lost the match. আরও কয়েকটি জয়েনিং আমরা দেখে নিই নাউন ক্লজের প্রয়োগ করে। সি ইজ ডিনাইং ইট, আই ডু নট নো দ্য রিজন। বন্ধুরা, আমরা জানি দ্য রিজন থাকলে আমরা হোয়াই দিয়ে নাউন ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ করে থাকি। তাহলে নাউন ক্লজ করব হোয়াই দিয়ে। আই ডু নট নো হোয়াই সি ইজ ডিনাইং, I do not know why she is denying. Next, the child is crying, nobody knows the reason. এটাও এই একই রকম হবে, দ্য রিজন রয়েছে, দ্য রিজনটা উঠে যাবে, ওর বদলে নাউন ক্লজ বসবে। নোবডি নোজ হোয়াই দ্য চাইল্ড ইজ ক্রাইং। নেক্সট, হি কমপ্লিটেড দ্য জব উইদিন টাইম, আই ডু নট নো হাউ। আমি জানি না কেমন করে। বন্ধুরা, এখানে দেখো হাউ সরাসরি রয়েছে। হাউ থাকলে, দ্য মেথড থাকলে বা দ্য প্রসেস থাকলে এই হাউ দিয়েই জয়েনিং হবে। তাহলে লিঙ্কার বসবে হাউ, এই হাউটা উঠে গিয়ে হাউ লিঙ্কার হিসাবে বসবে। তাহলে সঠিক উত্তর হবে আই ডু নট নো হাউ হি কমপ্লিটেড দ্য জব উইদিন টাইম, আই ডু নট নো হাউ হি কমপ্লিটেড দ্য জব উইদিন টাইম। নেক্সট, হি হ্যাড সলভড দ্য প্রবলেম, নান নোজ দ্য মেথড। দেখো এখানে দ্য মেথড রয়েছে, ফলে আমরা জানি যে ওই হাউ দিয়ে আগের সেন্টেন্সে যেভাবে আমরা জয়েন করেছিলাম এক্ষেত্রেও হাউ দিয়েই হবে। হি হ্যাড সলভ দ্য প্রবলেম, নান নোজ দ্য মেথড, ফলে এই দ্য মেথডের বদলে হাউ দিয়ে ফার্স্ট সেন্টেন্স। নান নোজ হাউ হি হ্যাড সলভ দ্য প্রবলেম। নেক্সট, হি মে বি ইনোসেন্ট, আই ডু নট নো। আমি জানি না সে নিরপরাধ হতে পারে। আই ডু নট নো ইফ অর হোয়েদার হি ইজ ইনোসেন্ট। আমরা জানি ইফ বা হোয়েদার দিয়েও কিন্তু নাউন ক্লজ হয়, ইফ হি ইজ ইনোসেন্ট। নেক্সট, হি ইজ গোয়িং সামহেয়ার, আই ডু নট নো, আই ডু নট নো হোয়ার হি ইজ গোয়িং। এই যে সামহেয়ার রয়েছে, সামহেয়ারের বদলে আমরা জানি নাউন ক্লজ হয়ে গেল হোয়ার হি ইজ গোয়িং। আই ডু নট নো হোয়ার হি ইজ গোয়িং। তাহলে আমরা নাউন ক্লজের ডিফারেন্ট টাইপস দিয়ে জয়েনিং শিখলাম। এবারে দেখো, সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু ট্রান্সফরমেশনও কিন্তু নাউন ক্লজ দিয়ে হয়। আবার উল্টোটা, কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করতে গেলে নাউন ক্লজের এই ব্যাপারটা জানা থাকলে তোমাদের কিন্তু সুবিধা হবে। এখন নাউন ক্লজকে বা নাউন ফ্রেজকে এক্সপ্যান্ড করে কি করে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়, শুধুমাত্র জয়েনিং ছাড়াও তোমাদের কিন্তু এরকম কমপ্লেক্স সেন্টেন্স তৈরিতে নাউন ক্লজও ব্যবহার হতে পারে। হি লাইকড মাই সাজেশন, হি লাইকড হোয়াট আই সাজেস্টেড। অথবা এটাকে দেখো এভাবেও আমরা বলতে পারি, হি লাইকড
হোয়াট মাই সাজেশন ওয়াজ, হি লাইকড হোয়াট মাই সাজেশন ওয়াজ, এভাবে করলেও হতে পারে। নেক্সট, হিজ অ্যাডভাইস প্রুভড ইউজফুল, হোয়াট হি অ্যাডভাইসড প্রুভড ইউজফুল, হোয়াট হি অ্যাডভাইসড এটা নাউন ক্লজ হয়ে গেল, এই হিজ অ্যাডভাইস নাউন ছিল, তার বদলে এই নাউন ক্লজ হয়ে গেল এবং এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। নেক্সট, দে নো দ্য কজ অফ হিজ সাকসেস, দে নো হোয়াই হি সাকসিডেড, দে নো হোয়াই হি সাকসিডেড। উই হার্ড অফ হিজ ফেইলিওর, উই হার্ড দ্যাট হি ফেইলড। None can foretell the time of his death, the time of his death এটাকে ক্লজ করলে হবে none can foretell when he will die. He confessed his guilt, he confessed that he was guilty. Tell your teacher the truth, tell your teacher what is true. এগুলো সব আমরা নাউন ক্লজে এক্সপ্যান্ড করছি। I know his name, I know what his name is. Mohim saw people running, Mohim saw that people were running. Next, they believe her to be modest, they believe that she is modest, এই that she is modest এটা ক্লজ হয়ে গেল। Ipsita decided to visit the museum, Ipsita decided that she would visit the museum. The teacher found the map lying on the floor, the teacher found that the map was lying on the floor. He knows my address, এই মাই অ্যাড্রেস থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে নাউন ক্লজ করে যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় আমরা করব হি নোজ হোয়াট মাই অ্যাড্রেস ইজ। দেখো এই হোয়াট মাই অ্যাড্রেস ইজের বদলেও কিন্তু আমরা করতে পারি মাই অ্যাড্রেসকে এক্সপ্লেন করতে পারি, নাউন ক্লজ করে এক্সপ্যান্ড করে দিতে পারি যে হি নোজ হোয়ার আই লিভ, এই হোয়ার আই লিভ যেখানে আমি বাস করি সেটাই হচ্ছে মাই অ্যাড্রেস। ফলে এই মাই অ্যাড্রেসের বদলে হোয়াট মাই অ্যাড্রেস ইজ বা হোয়ার আই লিভ এই দুটোর যে কোনো একটা করতে পারি। হিজ সাইলেন্স প্রুভ হিজ গিল্ট, দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট প্রুভস হিজ গিল্ট, এই হিজ সাইলেন্সের বদলে আমরা লিখলাম নাউন ক্লজ করে দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ সাইলেন্ট প্রুভস হিজ গিল্ট। নেক্সট, আই প্রেড ফর হিজ রিকভারি, আমি তার আরোগ্য কামনা করে প্রার্থনা করেছিলাম। তাহলে আই প্রেড দ্যাট হি মাইট রিকভার, আমি প্রার্থনা করেছিলাম যে সে সেরে উঠুক। আই ডিজায়ার টু গো, আই ডিজায়ার দ্যাট আই শুড গো। ইউ আর বিলিভড টু বি আ উইচ, দ্য বিলিফ ইজ দ্যাট ইউ আর আ উইচ। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করব এই নাউন বা নমিনাল ক্লজের ইউজ করে। দেখো, টেল মি হোয়ার ইউ লিভ, এই হোয়ার ইউ লিভ মানে তুমি যেখানে বাস করো সেটাকে আমরা এই ক্লজটাকে ভেঙে ছোট করে দিতে পারি টেল মি ইউর অ্যাড্রেস। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের যে নাউন ক্লজ তাকে কন্ট্রাক্ট করে বা ছোট করে দিয়ে কন্ট্রাকশনের দ্বারা আমরা সিম্পল সেন্টেন্স করে দিতে পারি। নেক্সট, হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, তাহলে এটার আমরা উত্তর করতে পারি হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স বা হি টোল্ড অ্যাবাউট হিজ ইনোসেন্স, অনেকভাবে আমরা করতে পারি। হিজ ইনোসেন্স হয়ে গেল দ্যাট হি ওয়াজ ইনোসেন্টের বদলে। নেক্সট, হি নোজ হোয়াট মাই ইন্টেনশন ইজ, সে জানে আমার ইচ্ছে কি, হি নোজ মাই ইন্টেনশন। দ্যাট দ্য বয় ইজ অনেস্ট ইজ নোন টু অল, তাহলে এটাকে আমরা করব দ্য বয়েজ অনেস্টি ইজ নোন টু অল, দ্য বয়েজ অনেস্টি ইজ নাউন করে দিলাম, এটা সাবজেক্ট হয়ে গেল, ফলে দ্য বয়েজ অনেস্টি সাবজেক্ট ইজ নোন টু অল। দ্য ট্রুথ ইজ দ্যাট শি ওয়াজ অ্যাবসেন্ট, টু টেল দ্য ট্রুথ, দ্য ট্রুথ ইজ দ্যাট এইটার বদলে আমরা করে দিলাম টু টেল দ্য ট্রুথ শি ওয়াজ অ্যাবসেন্ট। হাউ লং হি উইল স্টে ইজ ডাউটফুল, এই যে হাউ লং হি উইল স্টে নাউন ক্লজ, এটাকে আমরা করে দেবো হিজ ডিউরেশন অফ স্টেইং বা দ্য ডিউরেশন অফ হিজ স্টে ইজ ডাউটফুল। নেক্সট, দেয়ার ইজ নো ডাউট দ্যাট ইউ উইল ফেইল, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইউর ফেলিওর, এই ফেলিওরটাকে নাউন করে দেওয়া হলো নাউন ক্লজের বদলে, নাউন ক্লজ ছিল দ্যাট ইউ উইল ফেইল। একই রকমভাবে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করব নাউন ক্লজকে উঠিয়ে দিয়ে। টেল মি হোয়েন হি উইল কাম, টেল মি দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল, দ্য টাইম অফ হিজ অ্যারাইভাল একটা ফ্রেজ হয়ে গেল,
এই ক্লজের বদলে। হি সেড দ্যাট হি ওয়াজ ইনোসেন্ট, হি ডিক্লেয়ার্ড হিজ ইনোসেন্স, সেটা আমরা আগেও পেয়েছি। আই নো দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান, আই নো হিম টু বি অ্যান অনেস্ট ম্যান। এই দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যানের বদলে টু বি অ্যান অনেস্ট ম্যান ইনফিনিটিভ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করে ফেললাম, ফলে নাউন ক্লজ উঠিয়ে দিচ্ছি। হি ক্যান নট মেক আউট হোয়াট ইউ সেড, এই যে হোয়াট ইউ সেড এর বদলে আমরা করতে পারি হি ক্যান নট মেক আউট, সে বুঝতে পারছে না দ্য মিনিং অফ ইউর ওয়ার্ডস। এই হোয়াট ইউ সেড মানে তুমি যা বলেছিলে সেটা বোধগম্য হচ্ছে না, মানে দ্য মিনিং অফ ইউর ওয়ার্ডস, এটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল। নেক্সট, হাউ লং আই শ্যাল স্টে ইজ আনসার্টেন, কতক্ষণ আমি থাকবো এটা অনিশ্চিত। এই যে কতক্ষণ থাকবো মানে দ্য ডিউরেশন অফ মাই স্টে ইজ আনসার্টেন। আই হোপ দ্যাট আই শ্যাল উইন দ্য প্রাইজ, এটা নাউন ক্লজ। আই হোপ টু উইন দ্য প্রাইজ ইনফিনিটিভ করে সিম্পল সেন্টেন্স করা হয়েছে। নেক্সট, হি রিমার্কড হাউ ফুলিশ দ্য বয় ওয়াজ, সে মন্তব্য করেছিল বাচ্চাটা কত বোকা ছিল। হি রিমার্কড অন দ্য বয়েজ ফুলিশনেস, এই অন দ্য বয়েজ ফুলিশনেস সিম্পল সেন্টেন্স হয়ে গেল। টেল মি হোয়ার ইউ লিভ, আগেও পেয়েছি, টেল মি ইয়োর অ্যাড্রেস। দ্য ট্রুথ ইজ দ্যাট হি ফেইল্ড, টু টেল দ্য ট্রুথ হি ফেইল্ড। আই নো হু রোট পথের পাঁচালী, আই নো দ্য রাইটার অফ পথের পাঁচালী। বন্ধুরা, এইভাবে আমরা নাউন ক্লজ ব্যবহার করে কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফরমেশন, আবার সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সফরমেশন যেমন শিখলাম, ঠিক তেমনিভাবে নাউন ক্লজ দ্বারা বাক্যকে কিভাবে জয়েনিং করা হয় সেটাও আমরা অনেক উদাহরণ দিয়ে দেখলাম। এবারে তোমাদের জন্য একটা এক্সারসাইজ থাকবে এবং তোমরা দেখতে থাকো। অ্যাডজেক্টিভ ক্লজেরও প্রচুর উদাহরণ এইভাবেই, এবং অ্যাডজেক্টিভ ক্লজের অনেক ভাগ যেটা রয়েছে, ডিফারেন্ট টাইপস রয়েছে, সেগুলো বিশদভাবে পরের ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য। থ্যাংক ইউ।